আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই বোনেরা। আমরা 2024-25 অর্থ বছরের বাজেটের যে একটা চেঞ্জ আসছে, বাজেটে যে চেঞ্জ গুলো আসছে সেটা নিয়ে আলোচনা করব। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বিদ্যমান যে ধাপটা দেওয়া আছে এবং কর হার 2023-24, প্রস্তাবিত কর ধাপ 2024-25, অর্থাৎ 23-24 ছিল 3,50,000 টাকা পর্যন্ত কর হার শূন্য। প্রস্তাবিত কোনো পরিবর্তন হয় নাই, একই আছে। পরবর্তীতে পরবর্তী 1 লক্ষ টাকায় 5%, এটা অপরিবর্তিত আছে 5%। পরবর্তী 3 লক্ষ টাকায় 10%, এটা পরিবর্তন আসছে 4 লক্ষ টাকার উপর। পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 10%, এটাও পরিবর্তন আসছে পরবর্তী 4 লক্ষ টাকার 15%। পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 15%, পরবর্তী 5 লক্ষ টাকার 20%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, অবশিষ্ট 25%, অবশিষ্ট 25%। অর্থাৎ এখানে অবশিষ্ট টাকার উপর যে 25%, এর কোনো পরিবর্তন আসেনি, শুধু পরিবর্তন আসছে দেখেন 3 লক্ষ টাকার জায়গায় 3 লক্ষ টাকার যে 10% ছিল সেখানে আসছে 4 লক্ষ টাকার উপরে 10%। আর 5 লক্ষ টাকার দুইটা স্ল্যাব রাখা হচ্ছে, সেই 5 লাখ 15% এবং 20%, 20% আর কি। ঠিক আছে, অর্থাৎ যারা আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সাবমিট করি, ইন্ডিভিজুয়াল অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করি, আহ, সেক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশনের সময় এই স্ল্যাব গুলো মনে রাখবেন, কারণ কিছু পরিবর্তন আসছে। 4 লক্ষ টাকায় 10% করা হয়েছে, 5 লক্ষ টাকার দুইটা স্ল্যাব রাখা হয়েছে। এটা মনে রেখেই ক্যালকুলেশন করবেন, ইনশাল্লাহ সঠিকভাবে করতে পারবেন। একই সাথে আমাদের যে করমুক্ত যে একটা সীমা, সে করমুক্ত সীমাটা নিয়ে আলোচনা করব। করমুক্ত সীমা সাধারণ করদাতার ক্ষেত্রে 3,50,000 টাকা, সেটা অপরিবর্তিত। মহিলা এবং 65 বছর বয়সের বা ততূর্ধ্ব বয়সের করদাতার 4 লক্ষ টাকা অপরিবর্তিত, 4 লক্ষ টাকায় আছে। প্রতিবন্ধী ব্যক্তির করদাতা 4,75,000 টাকা, সেটাও অপরিবর্তিত আছে। গেজেট ভুক্ত যুক্তহত মুক্তিযোদ্ধা করদাতা 5 লক্ষ টাকা অপরিবর্তিত আছে, 5 লক্ষ টাকায় আছে। তৃতীয় লিঙ্গ করদাতা 4,75,000, সেটা অপরিবর্তিত আছে। কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত সীমা 50,000 টাকা বেশি, অর্থাৎ যার বাচ্চা প্রতিবন্ধী অর্থাৎ অটিজম, এবং যদি কোনো অটিজমকে সে লালন পালন করে, সেই ক্ষেত্রে কেউ বৈধভাবে বৈধ অভিভাবক, সেক্ষেত্রে সে 50,000 টাকা বেশি কর কর এক্সামটেড পাবেন। করমুক্ত তার করমুক্ত সীমা সেক্ষেত্রে 50,000 টাকা বেশি আর কি। অর্থাৎ আমরা ব্যক্তিগত কর হার নিয়ে কথা বললাম। ব্যক্তিগত কর ক্যালকুলেশন আর ট্যাক্স ক্যালকুলেশনের জন্য আমার একটা লেকচার আছে, একটা ক্লাস আমি নিয়েছি 23-24 সালের। সেই 23-24 সালের এটা আপনারা হয়তো কেউ যারা দেখছেন, বা এখন 24-25 আমি আর একটা তৈরি করব এই পরিবর্তনের আলোকে। তা আপনারা আমার পেজ এবং চ্যানেলে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এবং সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, যাকে এরপর আমরা আসি কোম্পানির কর হার। শর্ত সাপেক্ষে কোম্পানির কর হার নিম্নরূপ করার প্রস্তাবনা করা হয়েছে। যেমন পাবলিক ট্রেডেড নয় এসব কোম্পানির ক্ষেত্রে 27.5% ছিল, সেটাকে 25%-এ নিয়ে আসা হয়েছে। আর পাবলিক ট্রেডেড অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অন্তর্ভুক্ত না আর কি। এক ব্যক্তি কোম্পানির কর হার শর্ত সাপেক্ষে 22.5 থেকে 20% করা হয়েছে, অর্থাৎ এর আগে ছিল 22.5, সেটাকে 22.5 থেকে 20-তে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তাকে উৎসাহিত করা হয়েছে। পরিশোধিত মূলধনের নির্দিষ্ট পরিমাপের
অধিক শেয়ার আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং এর ক্ষেত্রে যেসব মাধ্যম হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার শর্ত সাপেক্ষে 22.5 থেকে 20 করা হয়েছে। অর্থাৎ যারা আইপিও ডিস্ট্রিবিউট করে, অর্থাৎ শেয়ার বা প্রাইমারি শেয়ার গুলো সাধারণ পাবলিকের ভিতর দিয়ে থাকে, শেয়ার করে থাকে, তারা 22.5 থেকে 20% চলে এসেছেন। সমবায় সমিতির জন্য কর হার 15 থেকে 20% করা হয়েছে। অর্থাৎ যেসব সমবায় সমিতি আছে সেগুলোর ক্ষেত্রে 15 থেকে 20% করা হয়েছে। এখন এই ক্ষেত্রে যে 5 লক্ষর অধিক বা বার্ষিক সর্বমোট 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় বা বিনিয়োগ বা ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগ ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে, ক্যাশ করা যাবে না। অন্যান্য কর হার ও বিদ্যমান কাঠামো সেটা অপরিবর্তিত থাকবে আর কি। এখানে বলছে 5 লক্ষ থেকে 36 লক্ষ 5 লক্ষ টাকার অধিক এবং বার্ষিক সর্বমোট 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে। আশা করি বুঝতে পারছেন। অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শনের বিশেষ ব্যবস্থা, অর্থাৎ যে ইনকামটা আপনি আপনার এর আগে রিটার্নে প্রদর্শন করেননি, দেখাননি, সেটার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে। যেমন নীতিমালা আসছে, যেমন ফ্ল্যাট 2024-25 অর্থাৎ 1 জুলাই 2024 সাল হতে 30 জুন 2025 সালের মধ্যে উভয় দিন অন্তর্ভুক্ত 24-25 কর বর্ষের রিটার্ন ও সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে প্রদর্শিত স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ভূমির জন্য নির্দিষ্ট কর হার বা নগদ সহ অন্যান্য পরিসম্পদের উপর 15% কর পরিশোধ করার জন্য করতে পারবেন, করে এটাকে দেখাতে পারবেন, করতে হবে আর কি। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যে আপনি যে ইনকামটা এর আগে রিটার্নে দেখাননি, তার ভিতরে ফ্ল্যাট হতে পারে, অ্যাপার্টমেন্ট, ভূমি বা নগদ ক্যাশ অন্যান্য হতে পারে, সেক্ষেত্রে এটার উপর 15% ট্যাক্স দিয়ে এটা দেখাতে পারেন। অর্থাৎ আপনার যে মিসিং সম্পদ বা মানে যেটা আপনি প্রেজেন্ট করেননি, রিটার্নে দেখাননি আর কি, সেটার। পরিবেশ সারচার্জ, অর্থাৎ পরিবেশ সারচার্জ নামে একটা নীতিমালা করা আছে। যেমন কোনো 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 স্বাভাবিক ব্যক্তির বাস, মিনি বাস, পোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাঙ্ক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটরসাইকেল ব্যতীত অন্য এইগুলা ব্যতীত আর কি অন্য অন্য গাড়ি একের অধিক যদি থাকলে একের অধিক যত গাড়ি থাকবে তার 24-25 অর্থ বছরে পরিবেশ সারচার্জ আরোপ করার বিধান প্রস্তাব করা হয়েছে। সারচার্জ, এটা সারচার্জের রেট অপরিবর্তিত রয়েছে। উৎসে কর চুক্তিকরণ ক্ষেত্রে এই অর্থাৎ উৎসে যে কর কর্তন, এটা অনেক সময় যৌক্তিকরণ অর্থাৎ অ্যাডজাস্ট করার জন্য কিছু পরিবর্তন আসছে। সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন ধান, চাল, গম, আলু, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টো, আদা, ময়দা, লবণ, ভোজ্য তেল, চিনি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনটা 2% থেকে 1% নামে আসা হয়েছে, অর্থাৎ 1% দিতে হবে। গ্যাস এবং কিছু অন্য অন্য গ্যাস, পেট্রোলিয়াম তেল সরবরাহ বিপরীতে উৎস কর কর্তন, গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম, সিরামিকের পণ্য উৎস কর কর্তনের একটা যৌক্তিকপূর্ণ উপর কর্তৃত্ব, যেটা ন্যূনতম হিসেবে গ্রাহ্য করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যেটা ন্যূনতম কর হিসেবে গ্রাহ্য করার প্রস্তাব করা হয়েছে। ফুল আমদানির ক্ষেত্রে উচ্চ কর কর্তন 5% থেকে অর্থাৎ 10% করার প্রস্তাব করা আছে, অর্থাৎ 5 থেকে 10%, অর্থাৎ 5% বাড়ানো হয়েছে। যদি আপনি বিদেশ থেকে ফল আমদানি করেন, সেই ক্ষেত্রে আপনার 5% 10% করে ট্যাক্স দিতে কর্তন প্রস্তাব করা হয়েছে, দিতে হবে আর কি। কারণ এখানে সাধারণ মানুষকে বা দেশীয় পণ্য, দেশীয় ফল, দেশীয় ফুল ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে, যাতে দেশে উৎপাদন করা হয় এবং দেশে সম্পদ ব্যবহার করা হয়। যে মোবাইল এবং সেলুলার মোবাইল এইসব ক্ষেত্রে কর প্রস্তাব বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তারপর ট্রাস্ট, ব্যক্তি সংঘ, সরকারি বিশ্ববিদ্যালয়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সুদ আয় হতে 20% হারে এবং বিভিন্ন ফান্ড ও প্রাথমিক বিদ্যালয়ের সুদ আয় হতে 10% হারে কর কর্তন প্রস্তাব করা হয়েছে। এটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর সুদ আয়, অর্থাৎ ইনভেস্ট করুক বা যেভাবে সুদ আয় হয়, সেই আয় থেকে 20% এবং বিভিন্ন ফান্ড, প্রাথমিক বিদ্যালয়ের
এসব সুদ হতে 10% আয় কর্তন করার প্রস্তাব করা হয়েছে অ্যাড সোর্সে। আরো কিছু যুক্তিকরণ করা হয়েছে। তারপর কর নেট সম্প্রসারণ। উচ্চ কর কর্তন বা সংগ্রহের নিমিত্তে রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টারকে নির্দিষ্ট ব্যক্তির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। অর্থাৎ এগুলোকে প্রতিষ্ঠান না নিয়ে ব্যক্তির সংজ্ঞা হিসেবে যে নিয়মে আসে সেটাকে প্রস্তাব করা হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহ লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোনো সেবা গ্রহণকালে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা আরোপ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ রিটার্ন যে দাখিল করার বাধ্যবাধকতা প্রস্তাব করা হয়েছে। ব্যবসা স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শনের ব্যর্থতায় 20,000 টাকা এবং অনধিক 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান করেছে। অর্থাৎ ব্যবসা স্থান, যেখানে ব্যবসার স্থান, সেখানে স্থানে রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শনের যদি না দেখাইতে পারে সেক্ষেত্রে 20,000 থেকে 50,000 টাকা জরিমানার করার কথা বলা আছে, কিন্তু 50,000-এর বেশি হবে না। স্মার্ট বাংলাদেশ নির্মাণের সহায়ক ব্যবস্থা সহজীকরণ। অর্থাৎ আমাদের যে ডিজিটালাইজেশন করা হয়েছে সেই কিছু প্রতিষ্ঠান, যেসব ডিজিটালাইজ প্রতিষ্ঠান, তাদের জন্য কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ক্যাশলেস হওয়ার শর্তে, অর্থাৎ অবশ্যই ক্যাশলেস হতে হবে, ক্যাশে ট্রানজেকশন করা যাবে না। 3 বছর করমুক্ত করার প্রস্তাব করা, এইসব প্রতিষ্ঠানে 3 বছর করমুক্ত থাকবে। যেমন এগুলোর ভিতরে হচ্ছে এআই বেসড সলিউশন ডেভেলপমেন্ট, ব্লকচেন বেসড সলিউশন ডেভেলপমেন্ট, robotic process outsourcing, software and service, cyber security service, digital data analysis and data science, mobile application development services, software development and customization, software test lab services, web listing, web development and services, IT assistance and software maintenance services, geographic information and services, digital animation development, digital graphics design, digital data entry and processing, e-learning platform and e-publication, IT freelancing, call center and services, document convention and imaging, and digital archiving। এগুলোর উপরে 3 বছর করমুক্ত, অর্থাৎ 3 বছর পর্যন্ত এটাকে দেওয়া হয়েছে, অর্থাৎ 3 বছর করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা চেঞ্জ গুলো বুঝতে পারছেন। আমি শর্টকাটে করলাম, তেমন চেঞ্জ আসেনি। বিশেষ করে এখানে একটা কথা আবার বলে নেই যে এখানে যে ব্যক্তি কর হার নির্ধারণ, এক্ষেত্রে আমি আরেকটা ক্লাস তৈরি করব। এখানে কিছু পরিবর্তন আসছে, এই পরিবর্তনের আলোকে আমার একটা ক্লাস গত বছর দেওয়া আছে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রোফাইলে, আপনারা এটা দেখে নেবেন ইনশাল্লাহ। আর আমি নতুন একটা এই পরিবর্তনের আলোকে একটা করব, যে আপনারা আমার পেজ এবং চ্যানেলে চোখ রাখবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন, জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।